নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। জন্ম লগ্ন একেবারে একটা দিন হয়েছে এই নতুন রাজনৈতিক দল যার নাম এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া। তাদের প্রতীক চিহ্ন কি? কলম। মনে হচ্ছিল যেন সাংবাদিকদের কোনো একটি গোষ্ঠী, সাংবাদিকদের কোনো একটা সংগঠন। পেন, পেন্সিল এগুলো এরকমই। যাই হোক, তো এই যে নতুন দলটা তৈরি হয়েছে একেবারে জন্মলগ্ন থেকেই ক্যাচাল। এই দলের মাথায় কে বসবে? পশ্চিমবঙ্গের যারা বিদ্রোহী ব্লক রয়েছে তাদের তো একজন নেতা আছে। নেতা লম্পট, ভালো খারাপ মন্দ যাই হোক না কেন, সেই নেতাকে সবাই নেতা বলে মেনে নিয়েছে। তিনি একজন ডেপুটি পেয়েছেন, 4 জন সহযোগী পেয়েছেন, কোথাও কেন ক্যাচাল নেই। অথচ যারা তৃণমূল কংগ্রেস, তার বড় বড় মাথা ছিলেন, সংসদে ছিলেন, তাঁদের অবস্থা দেখুন তো। দল ভেঙে ছাড়খাড়, তৃণমূল কংগ্রেস বলে আর অস্তিত্ব কিছু নেই সংসদে। মাত্র 8 জন আছেন, 20 জন বেরিয়ে গেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সংসদীয় দল, দিল্লিতে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া সব থেকে বড় দল হচ্ছে এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখুন তো, এই দলের দলনেতাকে প্রশ্ন এখনো সলভ হয়নি। কাকুলি বলছেন আমায় দেখ, সুদীপ বলছেন আমায় দেখ, কেউ কোনো ক্যাচালে যেতে রাজি না। এবার যখন এই পার্টির ফেসবুক পেজ তৈরি হলো, প্রথম দিনেই আমি দেখলাম প্রায় 4000-এর কাছাকাছি তাদের ফলোয়ার হয়েছে ফেসবুকে। তো ফেসবুকে যখন এনসিপিআই তৈরি হলো, আমার কাছে যখন নোটিফিকেশান এলো, আমিও একটু দেখাদেখি শুরু করলাম। দেখলাম যে গতকালই ফেসবুক পেজটা তৈরি হয়েছে। বলতে বলতে 4000 হয়েও গেছে। আমি যখন দেখেছিলাম একটু আগে 3800 ছিল। তো এই দলটার ফেসবুক পেজে দেখা যাচ্ছে যে প্রথমে এনসিপিআই এর দলনেতা হিসেবে কাকলি ঘোষ দস্তিদারের নাম ছিল। তারপর হঠাৎ করে দেখা যায় সেই নামটা কিন্তু উবে গেছে। মানে এই দলের দলনেতা কে, এটা নিয়ে কিন্তু এখনো দ্বন্দ্ব রয়েছে। এই দলটা আমি খোঁজ খবর নিচ্ছিলাম, এই দলটা কবে তৈরি হয়েছে, এই দলটা কোথাকার, গতকাল থেকে খোঁজ খবর নিচ্ছি। গতকাল প্রথমে জানতে পারলাম যে হাওড়ার শালকিয়ায় এদের অফিস আছে। সংবাদ মাধ্যমগুলো ত্রিপুরা বলে চালাচ্ছিল। এটা ঠিক যে ত্রিপুরায় এই দলটার জন্ম হয়েছে। তো হাওড়া শালকিয়াতে এদের রাজ্য অফিস। আজকে সেই রাজ্য অফিসের সামনে ব্যাপক সিকিউরিটি বাড়ানো হয়েছে। 4 বছর আগে এই দলটার জন্ম হয়েছিল। প্রতীক চিহ্ন হচ্ছে ফাউন্টেন পেনের সামনের অংশ, যেটাকে আমরা নিব বলি আর কি, নিব পেন। তো এই দলটা 2023 সালে 20শে জানুয়ারি এই দলটা পুরোপুরি রেজিস্টার্ড হয়। মানে এই দলটার বয়স 2023 সাল যদি ধরি, তাহলে ওই 3 বছরের একটু কম। রেজিস্টার্ড আনরেকগনাইজড পলিটিক্যাল পার্টি আর কি, কিন্তু খুব বেশি রেকগনাইজড নয়। মানে ছোটোখাটো একটি রাজনৈতিক দল হিসেবে এটা হয়েছে আর কি, মানে এটা নির্বাচনী প্রতীক পেয়েছে। এবার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই দলটা কোনো কাজকর্ম ছিল না, চলতো না। একটি বাড়িতে, হাওড়ায় শালকিয়ায় একটি বাড়িতে এই দলটা জাস্ট নাম, সাইনবোর্ড হিসেবে ছিল। এই দলটা শোনা যাচ্ছে যে যেহেতু ত্রিপুরার দল, আমিও বেশ কয়েক জায়গায় খোঁজখবর লাগালাম, শোনা যাচ্ছে যে ত্রিপুরার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, যিনি এ রাজ্যের দায়িত্বে ছিলেন, তার মাথা খেটেছে এই গোটা প্রক্রিয়ায়। এবং হিমন্ত বিশ্ব শর্মা, তাঁরও নাকি মাথা খেটেছে এই গোটা পর্বে। নর্থ ইস্টের দায়িত্বে বিজেপির তিনিই আছেন, তিনি গুরুত্বপূর্ণ একটা তার ভূমিকা থাকে। তিনি বা বিপ্লব দেব, তাঁদের দুজনকে এখন কিন্তু এই গোটা পর্বে দেখা যায়নি সামনে থেকে, কিন্তু পর্দার আড়ালের খেলায় নাকি এই দুজনের মাথা খেটেছে। শুভেন্দু অধিকারীর মাথা তো ভয়ঙ্কর খেটেছে। দেখুন, তৃণমূলের এই যে লোকগুলো ছিল, এদেরকে বিজেপিতে নেওয়া যাবে না, এরকম একটা মানুষের মনে তো প্রতিক্রিয়া তৈরি হচ্ছিল। সাধারণ মানুষ চাইছিলেন না যে তাদেরকে বিজেপিতে নেওয়া হোক, বিজেপির দলের নেতাকর্মীরাও চাইছিলেন না। ফলে একটা জটিল পরিস্থিতি তৈরি হয় যে এদের বিজেপিতে নেওয়া যাবে না। আবার তৃণমূলে এরা থাকতে চাইছিলেন না। তৃণমূলে থেকে তৃণমূলের বিরোধিতা করলে
মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্সপেল করতে হতো, এটা একটা বিরাট জটিল প্রক্রিয়া। তারপর আদালতে যেত, আসল দলটা কার, দল কার কর্তৃত্বে থাকবে, দল দলীয়ভাবে চলছে কি না, একটা ভয়ঙ্কর একটা জটিলতার পরিস্থিতি তৈরি হতো। তাতে যাতে কোনো জটিলতা না হয়, একেবারে ভেঙে বেরিয়ে একটা পার্টি দল কাউকে চেনেন, মানে এই দলকে কেউ চেনে না জানে না এমন জায়গায় এদেরকে ঠাঁই করিয়ে দেওয়া হলো। গোটা বিষয়টাতে ভারতবর্ষের চাণক্য তার মাথা খেটেছে। গৃহমন্ত্রী অমিত শাহ, যাকে সব থেকে বেশি গালিগালাজ দিতেন এরা, যে কজনকে দেখা যাচ্ছে তার মধ্যে তো অবশ্যই মনে পড়ছে আমার কাকলি ঘোষ দস্তিদার, ভয়ঙ্কর গাল দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দুটো ভোটের আগেই, 24 এবং 26 দুটো ভোটের আগেই এদেরকে দেখা গেছে। মিতালি বাগের ওই দৃশ্যটা আমি মনে পড়ছে, বাঁচাও নির্বাচন কমিশন কোথায় আছো, মনে আছে আপনাদের সেই দৃশ্য মিতালি বাগের? অরূপ চক্রবর্তী, বিজেপি কর্মীদের ঠ্যাং ভেঙে দিতে হবে, কাউকে বিজেপি করতে দেওয়া যাবে না, এসব ভাষণ আমরা শুনেছি। ফলে এরা যারা দলে এসছেন, নামগুলো পরপর আপনাদেরকে শোনাচ্ছি। সায়নী ঘোষ, শিবলিঙ্গের মাথায় বেলুন চড়ানোর নেত্রী, এই দলে আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ চন্দ্র বর্মা, বসুনিয়া, অসিত কুমার মাল, অরূপ চক্রবর্তী, রচনা ব্যানার্জি, মিতালি বাগ, মালা রায়, কালীপদ সোরেন, পার্থ ভৌমিক, জুন মালিয়া, শতাব্দী রায়, খলিলুর রহমান, সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, ইউসুফ পাঠান, দীপক অধিকারী দেব, সায়নী ঘোষ, আরও বেশ কয়েকজন আছেন, আরও 3-4 জন আরও আছেন যারা এই দলে আছেন এবং আগামী দিনে আরও অনেকে যোগ দেবেন। যেমন একটা দনুমনো বক্তব্য আমরা সৌগত রায়ের শুনলাম। সৌগত রায় বললেন যে আমি এখন অবধি, মানে আজ অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, কিন্তু কতক্ষণ থাকবেন তিনি কিন্তু বলেননি। ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আরও বেশ কয়েকজন এই দলে যোগ দিতে পারেন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এই দলের মাথা কে, এটা কিন্তু জানা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের এখন সব থেকে বড় সংসদীয় দল, 20 জন 22 জন তাদের কাছে সাংসদ, আরও অনেকে যোগ দিতে পারেন এই দলে। এটা তো লোকসভার ব্যাপারটা হয়ে গেল, যারা যোগ দিয়েছেন তারা বেশিরভাগ হচ্ছে লোকসভার। এবার রাজ্যসভায় যদি ভাঙতে হয় তাহলে রাজ্যসভা থেকেও সব তৃতীয়াংশ ভেঙে আসতে হবে। সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে রাজ্যসভা থেকে সবাই রেজিগনেশন দিয়েছেন, এই সমস্ত বিষয় আশয় হয়েছে আপনারা জানেন। কিন্তু রাজ্যসভার 2/3 ভাঙেনি। রাজ্যসভার 2/3 হয়ে গেলে তখনও তারা ওদিক থেকে এসে এদিকে চলে আসবেন। কে কোন দিকে আছে এখন তো বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, এখন এরা এই দলটা তৈরি করেছেন, কিন্তু আবার ঘুরে ফিরে সেটাই সমস্যা দেখা দিচ্ছে, দলের মাথা কেউ নেই। এবং এদের ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎ হচ্ছে এটাই যে এদের ভবিষ্যৎ 2029 অবধি। 2029-এ আমি যে ভারতীয় জনতা পার্টিকে চিনি, এতদিন সাংবাদিকতা করে যেটুকুন ভারতীয় জনতা পার্টিকে চিনেছি, জেনেছি, বুঝেছি, তাতে একটা জিনিস স্পষ্ট আপনাদের বলে দিচ্ছি, 2029-এর পর এই দলের কোনো অস্তিত্ব থাকবে না। ভারতীয় জনতা পার্টির যারা সব থেকে পুরনো কলিগ, পুরনো এনডিএর সদস্য, ভারতীয় জনতা পার্টি সবসময় নিজের স্বার্থ দেখেছে। এটাই রাজনৈতিক দলের করারও কথা, এটাই হয়। তো বিজেপি নিশ্চয়ই এখন দেখুন 29 জন সাংসদ রয়েছেন, বিজেপি এই 29 জনের 29 জনকেই তো আর এনসিপিআই এর টিকিট দিয়ে দেবে না। মানে এখানে রয়েছে 42টাই সিট, তাহলে কি বিজেপি 12-13টা সিটে লড়বে? আপনাদের মনে হয় বিজেপি এতটা মাথা খারাপ? তো তাহলে এটা হবে না। এবার 2029-এ এরা এনসিপিআই, ভেবে দেখুন বিজেপির আশীর্বাদ এদের মাথার হাত, মানে আশীর্বাদের হাতটা এদের মাথা থেকে যদি উঠে যায় বিজেপির, তাহলে এরা লড়তে পারবেন? লড়ার মতন জায়গা আছেন? এনসিপিআই এর কোনো ভিত্তি আছে? এনসিপিআই এর পশ্চিমবঙ্গে কি কোনো ক্যাডার বেস আছে? এক কথায় উত্তর হচ্ছে না, নেই। তার মানে বোঝা যাচ্ছে যে বিজেপি যতদিন মাথার উপরে হাত রেখেছে ততদিনই এরা আছেন। 2029-এ যদি বিজেপি এদের টিকিট না দেয়, যার সম্ভাবনা সব থেকে বেশি, তাহলে এরা জিততে পারবেন? জিততে পারবেন না, কোনোভাবেই জেতা সম্ভব নয়। এবং বিজেপির সঙ্গে যদি এরা থাকেনও, বিজেপি খুব যদি দয়া দাক্ষিণ্য করে দেয়, নিশ্চয়ই ভালো সিটগুলো এদের জন্য ছেড়ে দেবে না। 2-4টে যে মুসলিম সিটগুলো আছে, যেখানে হার্ড সিটগুলো আর কি, সেখানে দিয়ে দেবে এদেরকে। দিতে পারে, দেবে কি দেবে না জানি না। বিজেপি চেষ্টা করবে সেখান থেকেও লড়ে জিতে আসার। মুসলমানরা যে
একেবারে বিজেপিকে এখন আর ভোট দেবে না এমনটা আর বিশ্বাস করি না। আমি মনে করি মুসলমানরা এখন বিজেপিকে ভোট দেবে, অনেকেই দেবে, আস্তে আস্তে দেওয়া শুরু হবে। তবে বিজেপিও চাইবে যে মুসলিম ভোটও তাদের পক্ষে আসুক। সেই জায়গায় দাঁড়িয়ে খুব বেশি হলে যদি ভাব ভালোবাসা থাকে তাহলে বিজেপি 2-3টে সিট দিতে পারে, সর্বোচ্চ 2টো সিট দেবে, 3টে সিট দেবে, 5টাও দেবে না। আজকে আপনি লিখে রেখে দিন। প্রথম কথা হচ্ছে বিজেপি 2029-এর যখন ভোট হবে তখন এদেরকে চিনবেই না। যাও বাবা খুঁটে খাও বলে দেবে, রাস্তা দেখিয়ে দেবে, যেটা বিজেপি সাধারণত করে থাকে সমস্ত রাজ্যে। কারণ নিজের দলটাকেই তো বড় করতে হবে, সেটাই তো আলটিমেট গোল হিন্দু রাষ্ট্র করতে গেলে। কারণ এরা তো কেউ ধোয়া তুলসী পাতা নন। এই আপনাদেরকে যেমন বললাম ইউসুফ পাঠান, যার বিরোধিতা সব থেকে বেশি হয়েছে, কাকলি ঘোষ দস্তিদার, নিশ্চয়ই ধোয়া তুলসী পাতা নন বলেই মনে হয় রাজনীতিতে। সুদীপ ব্যানার্জি এদিক ওদিক এপাং ওপাং ঝপাং। খলিলুর রহমান, বিজেপি কিভাবে একে টিকিট দেবে বলুন তো? খলিলুর রহমানকে দেবে? ইউসুফ পাঠানকে দেবে? দেওয়া সম্ভব কোনোদিনও? স্বপ্নেও হবে না। তো এইটাই হচ্ছে মোটের উপর বিষয়, যে বিজেপি এদেরকে কোনোদিনও টিকিট দেবে না। বিজেপি এরাও বিজেপিকে ব্যবহার করছে এখন, কারণ এদেরও বাঁচতে হবে। ডিম টমেটো গোবর যাতে না খেতে হয় তার জন্য এরা এই ব্যবস্থাটা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন, মমতার উপরে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল, যেমনভাবে তিনি দল চালিয়েছিলেন এরাও সেটাকে মেনে নিতে পারেননি, তার জন্যই আজকে এই অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, বিজেপি যখন এদের নেয়নি, বিজেপি এদের টিকিটও দেবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জানেন তো, আপনারা বিশ্বাস করুন আর না করুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলেছেন সবকা বিকাশ যেমন হবে সবকা হিসাবও হবে, তাই ধৈর্য ধরুন, সবার হিসেব তো হবে, সময় আসলে নিশ্চয়ই হবে। এবং এখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হিসেবটা শুরু হয়ে গেছে। আপনি দেখুন রবিবার প্রায় 10 ঘন্টা মতন তাকে গ্রিলিং করা হলো, তাকে আপনারা তেল কল থেকে যেমন তেল বার করে না, সেরকম ওকে হলো। আজকে দেখুন সোমবার সিজিও কমপ্লেক্সে গেছে, সেই যে বেচারা দুপুরবেলায় ঢুকেছিল, এখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি তখন সন্ধ্যাবেলা, এখনও বেচারা সিজিও কমপ্লেক্স থেকে বেরোয়নি। এই হচ্ছে অবস্থা। এবং আগামীকাল ফের সিআইডির কেস হয়েছে। ওই যে সল্টলেকে যে কেসটা দায়ের হয়েছিল ভোটের আগে, যে বলেছিল না নরেন্দ্র মোদী অমিত শাহকে অনেক ভয় দেখিয়েছিল, তো ভোটের আগে ওই যে ভয় দেখানোর মামলায় আবার হবে। এখন চলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এখন প্রত্যেক দিন জিজ্ঞাসাবাদের পর্ব চলবে। এটাকে বলে কর্মফল, কর্মফল ঘুরে ফিরে আসে। তো কর্মফল ঘুরে ফিরে আসছে। এত কেস খামারি দিয়েছেন আমাদের এবং বিরোধী দলের নেতাকর্মীদের, সাংবাদিকদের, সকলকে। তো এই পাপ ফিরে আসছে। তিনি মানুষগুলোকে এত বছর কষ্ট দিয়েছেন, পুলিশকে দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করিয়ে রোজ ডাকিয়েছেন, অ্যারেস্ট করিয়েছেন। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এরকম ডাকা হচ্ছে। পিসিমণির নম্বরও আসবে, চিন্তা করবেন না, পিসিমণির নম্বরও আসবে। পিসিমণিকেও একটু বড় মাছ, তো পিসি আরেকটা বড় মাছ, একটু বড় মাছ, তো সেই বড় মাছকে একটু খেলিয়ে খেলিয়ে তাকেও ডাকা হবে। তিনিও কোর্টের চক্কর কাটবেন, পুলিশের চক্কর কাটবেন। মহুয়া বলেছেন না যে বিজেপি কর্মীদের অধ্যত্ত দেখেছেন, ভিডিও, ওই যে ভাইরাল ভিডিওটা সামনে এসেছে, একে তো দেশে নেই, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, লজ্জা নেই, অভদ্র মহিলা, ভদ্র মহিলা বলছি না, অভদ্র মহিলা। তো তিনি এখনো ভয় দেখিয়ে যাচ্ছেন। দেশে আসলে বুঝতে পারবেন, একের পর এক মামলা মোকদ্দমা শুরু হবে যখন, তখন তিনি বুঝতে পারবেন। কিন্তু আপাতত যে পরিস্থিতিটা হচ্ছে সেটা এটাই দাঁড়াচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও ডাকা হবে, সবাইকে ডাকা হচ্ছে, তারও নম্বর আসবে। শেখ শাহজাহান ভিতরে আছে, জাহাঙ্গীর খান আপনারা দেখছেন কান ধরছে, হাত জোর করছে, ল্যাংটো, মানে খোলা পায়ে আর কি, পা একদম খোলা, বারমুন্ডা গেঞ্জি পরিয়ে, মানে যে জাহাঙ্গীর খান সুটেড বুটেড এসির মধ্যে থাকতো, স্করপিও গাড়ি করে চড়তো, পেল্লাই বাড়িতে থাকতো, এলাহি জীবনযাপন, দেখে মনে হচ্ছে একটা পাতি ওই পাতাখোর গাঁজাখোরকে পুলিশ ধরে যেমন এলাকায় এলাকায় ঘোরায়, সেরকম ঘোরাচ্ছে। এই দৃশ্য দেখে অনেকের ভালো লাগবে, অবশ্যই ফলতার মা বোনেদের ভালো লাগবে। এই শেখ শাহজাহানদের আতঙ্ক, এই জাহাঙ্গীর খানেদের আতঙ্ক, এই শওকত মোল্লাদের আতঙ্ক, রাজ্যটা কিন্তু না ভালো দিকে যাচ্ছে, জানেন তো। এই শওকত মোল্লা, জাহাঙ্গীর খান, এদের যে শেখ সুফিয়ান, এদের যে আতঙ্ক ছিল, সেই আতঙ্ক যে কমছে, এটা কিন্তু এক খুব ভালো ইঙ্গিত। যাদের বোঝার তারা কিন্তু বিষয়টাকে বুঝে নেবেন। এই বাংলাটাই আমরা চেয়েছিলাম। আরও অনেক কাজ হচ্ছে, সবই দেখে ভালো লাগছে। কলকাতা পুরসভায় শুভেন্দু অধিকারী গিয়েছিলেন আজকে, সেখানে দেখলাম কাজরি বন্দ্যোপাধ্যায়
কাজরি বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য, তিনিও দেখলাম বলছেন খুব ভালো লাগছে, মুখ্যমন্ত্রী আসছেন, আমাদের গুরুত্ব দিচ্ছেন, ভালো লাগছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি কাজরিরাও নেই? বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউই কি নেই? কদিন আগে দেখলাম মমতার এক ভাই, সেও বিরোধিতা করেছে। পিসিমণি শুধু অভিষেককে দেখছে, মানে ওনার বোন শুধু অভিষেককে দেখছে, এই অভিযোগ তিনি এনেছিলেন। আর আজকে দেখছি কাজরি সহ এক ঝাঁক কাউন্সিলর, এরা সবাই তৃণমূল কাউন্সিলর, এরা বলছেন ভালো লাগছে। এটাই তো পরিবর্তন। কেউ শাসক বিরোধী নেই এখন, সব একটাই পক্ষ, উন্নয়ন পক্ষ। শুভেন্দু অধিকারী বলছেন এখন আমরা ওরা নেই, এখন এই পক্ষ ওই পক্ষ নেই, সবাইকে উন্নয়নের সাথে থাকতে হবে। তিনি কি বলছেন সকলকে বুঝতে হবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসটাই থাকবে না, সব উন্নয়নের সাথে থাকতে হবে। তৃণমূল বলেছিল ৪ঠা মের পর বিজেপি নামক কোনো রাজনৈতিক দল থাকবে না, ডিজে বাজানো হবে। কোথায় তৃণমূল কংগ্রেস? তৃণমূল তো শেষ, তৃণমূল অতীত। ইতিহাসের পাতায় লেখা থাকবে তৃণমূল নামক একটি দল ছিল, যার নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যারা ৩৪ বছরের সিপিএমকে সরিয়েছিল, ১৫ বছর ক্ষমতায় থেকেছিল, কিন্তু যেদিন হেরেছে ১৫ ঘন্টা দলটা টেকেনি, দলটা কিন্তু শেষ হয়ে গেছে। এটাই ভবিতব্য ছিল তৃণমূল কংগ্রেসের। এবং যে কলকাতা পুরসভায় একটা সময় নেতাজি বসেছিলেন, সেই পুরসভায় আমরা দেখেছি ববি হাকিমকে বসতে, অবশেষে পদত্যাগ তিনি করেছেন। ৭ই ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার ভোট হবে। এবার শুভেন্দু অধিকারী সেই সময়টাও বলে দিয়েছেন যে ৭ই ডিসেম্বরের মধ্যে নবনির্বাচিত বোর্ড গঠন করতে হবে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে নভেম্বরের শেষের দিকে হয়তো ভোট হয়ে যাবে, মানে আগামী ৬ মাসের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন হবে। এই ভোটটা না খুব ইন্টারেস্টিং হবে, জানেন তো। যেমন আমরা বিধানসভার ভোটটা দেখেছি, খুব ইন্টারেস্টের সাথে আমরা ওটা কভার করেছি, কলকাতা পুরসভার ভোটটাও খুব ইন্টারেস্টিং হবে। এই কারণেই ইন্টারেস্টিং হবে যে তৃণমূলের কি 1%-এর এবার দেখা যাবে এখানে ভোট। 1% বলছি, তৃণমূল কি 1%ও ভোট পাবে? বিজেপির মাত্র ৩ জন এখানে রিপ্রেজেন্টেটিভ ছিল আমি যতদূর জানি। একজন সম্ভবত বিজয় ওঝা, একজন ভদ্রমহিলা কাউন্সিলর, একজন সজল ঘোষ, মীনা দেবী নাম বোধহয় বিজেপির যিনি মহিলা কাউন্সিলর ছিলেন, মানে 3 জন বিজেপির কাউন্সিলর। আমি শুধু ভাবছি ৭ই ডিসেম্বরের মধ্যে যখন পুরো ভোটটা হয়ে যাবে, তখন তৃণমূলের 3 জন কাউন্সিলরও থাকবে তো। মানে এবার কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাড়ায় দাঁড়িয়ে কাউন্সিলর হবেন? আমার খুব জানার ইচ্ছা করছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন কোনো পদে নেই, না তিনি সাংসদ, না তিনি বিধায়ক। মানে ভাবা যায় যে 3বারের মুখ্যমন্ত্রী, 7বারের নাকি তিনি সাংসদ, বোধহয় 6-7 বারের, 7বার সম্ভবত, যদি ভুল না হয়। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার এত দীর্ঘ সংসদীয় জীবনের অভিজ্ঞতা, তিনি এবার কাউন্সিলর হতে পারবেন তো নিজের? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি, আপনি যদি এই ভিডিওটা দেখেন, আমি জানি আপনি নিশ্চয়ই দেখেন, কারণ এক সময় বিরোধী দলনেতা, মানে বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী, তিনিও তো আমাদের ভিডিও দেখেন, নিয়মিত হয়তো দেখেন না, এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, তবে মাঝে মধ্যে তো দেখেন। তো আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভিডিওটা দেখেন, আপনাকে বলবো অন্তত নিজের পাড়া থেকে জিতে দেখান, মুখটা বাঁচবে। আর যদি নিজের বুথে, নিজের পাড়ায় যদি হেরে যান, আপনি যদি কাউন্সিলরও না হতে পারেন, তাহলে আপনার লজ্জা শেষ থাকবে না। বিজেপি এই খারাপ বাজারেও 3 জন তাদের কাউন্সিলর পেয়েছিল, আপনি একজন কাউন্সিলরও কলকাতা পুরসভা থেকে জিতে দেখান, আপনি নিজেও জিতে দেখান, তাহলে বুঝবো এখনো আপনার একটু হলেও ক্যারিশমা বেঁচে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানে ক্যারিশমা, তিনি দাঁড়িয়ে গেলেই 2-3 হাজার লোক হয়, নিজের চোখে দেখেছি। আর আজ 200 লোকও হয় না, যে কটা লোক হয় সেটা হচ্ছে ঘৃণার জন্য, আপনাদের দিকে ডিম ছোড়ার জন্য, আপনাকে দেখে চোর চোর বলার জন্য, আপনাকে তাড়া করার জন্য।
এটাই হয়তো স্টার, জানেন তো, এটাই হয়তো কর্মফল। একটা সময় আসে যখন মানুষের উচ্চতা থাকে, একটা সময় আসে যখন মানুষের আর কিছু থাকেই না। এটাই নিয়তি, এটাকে মেনে নিতে হবে। তবে আপনাদের এটা কেমন লাগলো এই ভিডিওটা, এটা প্রত্যেক দিন জিজ্ঞেস করি, তাই আজও জিজ্ঞেস করছি এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কোনো সাজেশন থাকলে সেটা কমেন্ট বক্সে আমাদের লিখে পাঠাতে পারেন। আপনারা অনেকেই নিয়মিত ফোন করেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, দেখুন প্রত্যেক দিন যদি 2-3 হাজার ফোন আমাকে অ্যাটেন্ড করতে হয়, তাহলে আমি আর এই ভিডিও কখন বানাবো, আপনাদের কখন সব কিছু আপনাদের জানানোর জন্য সামনে আসবো, বা আমি আমার অন্যান্য কাজও কখন করব। ফলে বুঝবেন, যাদের কাছে আপনাদের কাছে আমার ফোন নাম্বার আছে, প্লিজ আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমি প্রত্যেককে রিপ্লাই দিই, যথা সময়ে দিই। 2000 কেন, 3000 মেসেজ এলেও দেবো, কিন্তু ফোন ধরে আধ ঘন্টা করে কথা বললে প্লিজ মাফ করবেন, আমি কাজটা করতে পারবো না, আপনাদের জন্য ভিডিও বানাতে পারবো না। তাহলে আপনি কি করবেন বলুন তো, বা আমরাই বা কি করব? আমাদের তো এটাই ইউএসপি। আমি তো আর অন্য কোনো কাজ করতে পারি না। আমি মাঠে লাঙল চালাতে পারবো না, আমি ড্রাইভারি করতে পারবো না, আমি ঠিক করে গাড়িও চালাতে পারি না। আমি স্কুটি আছে, আমি ওটা চালাতে পারি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আপনারা আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। আপনাদের এই লড়াইয়ে যদি আপনারা অংশীদার হতে চান, তাহলে সুপার থ্যাঙ্কস পাঠাবেন এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হন। প্রায় 100 জন আমাদের মেম্বার হয়েছেন। আমাদের এই মেম্বারশিপ থেকে যে টাকাটা উপার্জন হয়, এটা আমরা ভালো কাজে লাগাই, হিন্দুত্বের কাজে লাগাই। অনেক সময় হয়তো আপনাদের জানাতে পারিনি, তবে এবার থেকে অবশ্যই জানাবো। যে কাজে এই টাকাটা ব্যয় হচ্ছে সেটা আপনাদের জানাবো, কারণ আপনাদের টাকা কিভাবে খরচ হচ্ছে আপনাদের জানার অধিকার আছে। অনেকে আমায় বলছিলেন জানালে ভালো হয়। আমি আসলে কি বলুন তো, ভালো কাজে খরচ হচ্ছে, এটা দিকে পাবলিসিটি করব, এবং আপনাদেরই টাকা, আপনাদের জন্যই তো আমি ভিডিও থেকেও যা রোজগার করি, এটা তো আপনাদের দয়ায়, আপনারা ভিডিওটা দেখেন বলেই তো হয়, না হলে তো হতো না। তবে পাবলিসিটি নয়, জানানোর জন্য মনে হয় অবশ্যই আমার জানানোর দরকার আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।